আজ ৩রা নভেম্বর, রত্নার নতুন জীবনে পদার্পণের দিন। অনেক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে রত্না প্রবেশ করতে যাচ্ছে তার সংসার জীবনে। আজ তার বিয়ের দিন। বিয়ের সাজে সেজেছে সে তার মনের মতন করে। বিয়ের তত্ত্ব যা এসেছিল বরের বাড়ি থেকে, সব কিছু তার মনের মতন হয়েছে। তার মনের খবর জানল কিভাবে বরপক্ষেরা? কোনো পূর্ব পরিচয় তো নেই এই পরিবারের সাথে। ঘটক ধরে এই বিবাহ সম্বন্ধটি এসেছে। সব দিক দিয়ে বলা যায় পারফেক্ট একটা পরিবার। প্রস্তাবটি নিঃসন্দেহে লোভনীয়, তাই রত্নার পরিবার অপছন্দ করেনি, নাকচে করেনি এই সম্বন্ধটিকে। গায়ে হলুদের তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব সব কিছুই অত্যন্ত রুচিকর, অত্যন্ত রুচিসম্মত। দেখে পুলকিত কোণে নিজেই মনে মনে খুশি। এমন এক পরিবারে যাচ্ছে যাদের সাথে তার পছন্দ একদম মিলে যায়। মনের মিলও নিশ্চয়ই হবে, আর তাতেই রচিত হবে তার সুখের নীড়। বিয়ের অনুষ্ঠান শেষে শ্বশুর বাড়িতে এলো। বাসর ঘরে প্রবেশের পরে দেখল রজনীগন্ধা ফুল দিয়ে দড়ি বানিয়ে বানিয়ে এপাশ থেকে ওপাশ টেনে দিয়েছে ঘরের দেয়ালের। এই ছাদ থেকে ওই ছাদে, যেন একটা ছাদের মতন হয়ে পুরো রজনীগন্ধার ফুলটা পুরো ঘরটাকে ঢেকে রয়েছে। শ্বশুর মহাশয় পরে বলেছিলেন তার পুত্রের এই বাসরসজ্জা তিনিই নিজে হাতে রচনা করেছেন পরম যত্নে। কোনো ডেকোরেটর ডাকেননি পুত্রের ফুলসজ্জা সাজাতে। আর প্রয়োজনই বা কি, যেখানে তার নিজেরই শখের অন্ত নেই। শৈল্পিক মনের মানুষ এই শ্বশুরটি, যে কারণে সব কিছুতেই তার ভালোবাসার ছোঁয়া দিয়ে তার ছেলের জন্য, তার ছেলের বিয়ের জন্য, তার ছেলের বউয়ের জন্য কত আদর আর সোহাগ দিয়ে না সব কিছু সাজিয়েছেন, সব কেনাকাটা করেছেন। ছেলের বাসর ঘরও রচনা করেছেন খুবই যত্নে। ছেলের শেরওয়ানি নিজের আলমারিতে রেখে দিয়েছেন যত্ন করে। ছেলেকে বিয়ে দিয়ে তিনি যেন ভীষণ খুশি, ভীষণ নিশ্চিন্ত, ভীষণ দুশ্চিন্তামুক্ত। কিন্তু দুশ্চিন্তার কি কারণ আছে? কিছুদিন পর রত্না জানতে পারল এই কারণটা। সে জানল যে এর আগেই যে কনের সাথে ছেলের বিয়ের প্রস্তাব পাকা হয়েছিল তারই পাড়াতো ভাই, কনেটির একটি পরিচিত ছেলে, প্রেমিকও হতে পারে, ফোন করে রত্নার বরকে মানে আবিদকে ভীষণভাবে ধমক দিয়েছিল। এ কারণেই সেই বিয়েটা তাদের হয়নি। এবং শ্বশুর মহাশয় বহু কষ্ট পেয়েছিলেন, ভেবেছিলেন তার সোনার টুকরা ছেলের বুঝি আর কখনই কোনো কোণে জুটবে না, বা বিয়েটা আর হবে না। রত্নাকে অবশেষে যখন পেলেন, তখন আলাদা ঘর, আলাদা ফ্ল্যাট দিয়ে বরকনেকে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। খুবই আধুনিক মন মানসিকতা সম্পন্ন শ্বশুর মহাশয়। খাওয়া দাওয়া, রান্না বাড়ির ঝামেলা নেই, সে সকল হবে বাবা মায়ের সাথেই উপরতলায়, আর দ্বিতীয় তলায় ছেলে থাকবে তার নববধূকে নিয়ে। মাস না পেরোতেই শ্বশুরমশাই একটা নিয়ম জারি করলেন, কনে তার বাপের বাড়ি যেতে পারবে না। তখন তো ল্যান্ডফোনের যুগ, সেই ৩০ বছর আগের কথা আজ থেকে। সেই ৩ দশক আগে যখন সেই ল্যান্ডফোনের সিস্টেম ছিল, ইমেল ছিল না, মুঠোফোন ছিল না, তখন রত্না সারাদিন অপেক্ষা করত কখন তার স্বামী বাড়ি ফিরে আসবে অফিস থেকে। তারপরে তার স্বামীর উপস্থিতিতে রত্না তার নিজের বাড়িতে ফোন করবে, তার বাবা মায়ের কণ্ঠ শুনবে। অথচ গাড়িতে কিন্তু 10 মিনিটের রাস্তা, কিন্তু শ্বশুরের নিয়ম মানতেই হবে, সেই নিয়ম ভাঙা যাবে না।
শ্বশুরের দেওয়া এই নিয়মের ভেতর থেকে রত্না তার স্বামীর সাথে আর কি কি নিয়ম পালন করতে হবে তা ভাবতে ভাবতেই রত্নার কলেজের ক্লাস শুরু হয়ে গেল। এখন ক্লাসে যাওয়া কি বিধিনিষেধ আরোপ করে বন্ধ করে দিবে শ্বশুরমশাই? না, তা তিনি করলেন না। প্রতিদিন সকালে রত্নাকে কলেজে নিয়ে যায় গাড়িতে করে, আবার ক্লাস শেষে নিজেই নিয়ে আসে। এমন আদর আর এত যত্ন যে রত্নার আর তার পরিবার আরো বেশি যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। কারণ ছেলেও তার নববধূকে নিয়ে বেড়াতে যেতে পারে না কোথাও, শ্বশুরের অনুমতি লাগিয়ে। এরই মধ্যে শ্বশুর মহাশয় একদিন বলে রাখলেন, তোমার বিয়ের সকল আয়োজন কিন্তু আমি নিজে করেছি। ছেলে তো আমার সহজ সরল, তোমাকে কিন্তু বাচ্চা পালার মতো করে ওকে পালতে হবে। দেখো না, প্রতিদিন শার্টের পকেটে কলমের কালি ভরে নষ্ট করে ফেলে। তার থেকে বড় চমক কিন্তু অপেক্ষা করছিল শ্বশুরের একটা প্রস্তাব পেয়ে। তিনি বললেন, চলো তোমায় নিয়ে হানিমুনে যাই। রত্না তো বেশ অবাক। ভাবতে ভাবতেই তিনি খোলাসা করে বললেন, ছেলে তো আমার সহজ সরল, ও তোমায় দেখে শুনে রাখতে পারবে না। আমি তোমাকে হানিমুনে নিয়ে যাব, মানে তোমাদের দুজনকে হানিমুনে নিয়ে যাব কোনো এক জায়গায় বেড়াতে। তোমাদের হানিমুনটা কোথায় হলে ভালো হয় বলো তো? চলো আমরা সিঙ্গাপুরে যাই। শুনে রত্নার তৎক্ষণাৎ মনে হলো, এই লোক সিঙ্গাপুরে নিয়ে ওকে কোনো দালালদের হাতে তুলে দেবে না তো? দেশে এসে বলবে, ছেলের বউ আমার কেন জানি নিখোঁজ হয়ে গেছে। একরাশ চিন্তা মাথায় আসতেই শ্বশুর একদিন যাত্রাপথে তাকে আবার বলে বসলেন, জানো তো, মেয়েদের শরীর সৃষ্টিকর্তার এক অদ্ভুত সৃষ্টি। এমনভাবে তৈরি করেছে যে যখন মেয়েদের বাচ্চা বের হয় তখন আপনি আপনি শরীরটা এমনভাবে বেঁকে বুকে উঠে এবং বাচ্চা হওয়ার নাড়িটা এমনভাবে প্রশস্ত হয় যে প্রকৃতির নিয়মেই খুব অনায়াসেই বাচ্চা বের হয়ে যায়। অপারেশন করতে হয় না। আজকাল যে কি হয়েছে, মানুষ যে কেন ডাক্তারের পেছনে ছোটে। এ কথায় রত্নার মনে প্রশ্ন এলো যে শ্বশুর মহাশয় নিজেই তো একজন ডাক্তার, তা সত্ত্বেও তার দ্বিতীয় কন্যাটি সন্তান প্রসবের সময় নবজাতকটিকে মৃত প্রসব করেছিল। কেমন ডাক্তারি বিদ্যায় এই শ্বশুর মহাশয়ের! বাচ্চাটি মারা গেল কেন? কিন্তু রত্না শুধু শুনেই যাচ্ছিল শ্বশুরের কথা। কলেজে পৌঁছে দিতে দিতে লোকটা তার পরিবারের সব গল্পই করে ফেলেছিল। একটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর চিত্র তখন রত্না পেত ধীরে ধীরে। অনেক টাকা, অনেক যৌতুক নিয়ে ধনী লোকের আধপাগল একটু প্রতিবন্ধী মানসিক ইম্বেসাইল জাতীয় মহিলাকে লোকটি বিয়ে করেছিল। কারণ লোকটির টাকার দরকার ছিল। লোকটি আসলে খুব দরিদ্র অবস্থা থেকে একটু উপরে উঠবার, সমাজে অধিষ্ঠিত হবার চেষ্টা করার কারণেই এই ধরনের এক মহিলাকে বিয়েতে রাজি হয়েছিল। এবং লোকটির শ্বশুর ছিল অনেক স্বনামধন্য, মান্যগণ্য এবং কেউকেটা জাতীয় লোক। বাড়িতে বাজার করে এনে তিনি ফেলে রাখতেন। তার সেই বাজার তুলে রাখার মতো বাড়িতে কেউ থাকতো না। কর্ত্রী নিজে উন্মাদ অপ্রকৃতস্থ অবস্থায় থাকত। সেই শ্বশুরের ঘরেই ৭-৮টি সন্তানের জন্ম, এবং তার মধ্যে যে ইম্বেসাইল বড় সন্তানটি, কন্যা সন্তানটি, তাকে প্রচুর যৌতুকের বিনিময়ে এই গরিব ঘরের এই ডাক্তার ছেলেটি বিবাহ করেছিল। এই ডাক্তার লোকটি হলো রত্নার শ্বশুর। সেই মহিলাই রত্নার শাশুড়ি, সেই ইম্বেসাইল মহিলাটা। তিনি জন্ম দিয়েছেন আরো কয়েকটি অপ্রকৃতস্থ সন্তান। তার মধ্যে একটি পড়েছে রত্নার ঘাড়ে, আবিদুর। কি সুন্দর জীবনের স্বপ্ন দেখে বিয়ের পিঁড়িতে বসেছে রত্না।
আর এখন দায়িত্ব পড়েছে তার বিকৃত রুচির শ্বশুরের মতে সেই ৩০ বছরের বাচ্চা সামলানোর। শ্বশুর পাকা খেলোয়াড়, কথার তোড়ে সব ফাঁকফোকর ঢেকে রেখে কাজ করে ফেলে নিখুঁতভাবে। তার বিদ্যার বহরও প্রকাশ করে প্রায়শই। সেই ব্রিটিশ আমলে প্রেসিডেন্সি কলেজের ছাত্র তিনি, অথচ কলেজের অন্যান্য ছাত্ররা কেউ তাকে কেন জানি চিনতে পারে না। খুব অহংকার উদ্ধত্ত নিয়ে একদিন বলল রত্নাকে, আমার অফিসের দারোয়ানকে একদিন এমন বকা দিয়েছি, বেটা তারপর থেকে আমাকে দেখলে ভয়ে সালামটুকু দিত না। রত্নার বলতে ইচ্ছে করছিল ভীষণ, অত বড় অফিসের কর্মকর্তা আপনি, অত বড় অফিসের কর্মকর্তা হয়ে দারোয়ানের সাথে লাগতে গেছেন কেন? কি ক্ষতি করতে পারত সে আপনার? আত্মসম্মান কি আপনার আছে? সে যে আপনাকে সালাম দিত না, সেটা তো আর ভয়ের জন্য নয়। সে সালাম দিত না কারণ সে আপনাকে আর সম্মান করত না। আত্মসম্মান বোধটুকু তো আপনার নেই। কিন্তু রত্না এসব কথা বলেনি, কারণ পরের নাটক কি করে এই শ্বশুরটি তাই দেখার অপেক্ষায় ছিল। প্রতিদিনই তো একটা করে নাটক এই লোকের, এবং প্রতিদিনই সেগুলো দেখতে হতো রত্নাকে। আর সেই দিনই হলো সবচেয়ে চমকদার একদিন। শ্বশুর তাকে যথারীতি কলেজে পৌঁছে দেবার সময় গল্পে গল্পে বলল, জানো তো, বড় শখ করে তোমায় ঘরে এনেছি। সব কেনাকাটা আমি করেছি, এমনকি ব্রা আমি নিজে কিনেছি। বাড়ির অন্যরা কি সব জাবরা জুবরা জিনিস কিনে আনবে কে জানে। চুড়িগুলো কিনতে বলেছিলাম, সেগুলো তো মাপ ঠিক হয়নি, তাই ভাবলাম যে ব্রাটা আমি নিজেই কিনি। তোমার ব্রা কিন্তু আমি নিজে কিনেছি। এবার রত্নার আর বাকি নেই বুঝবার শ্বশুর কেন তাকে নিয়ে হানিমুনে যাবার স্বপ্ন দেখে।